আজকে আমি দশম শ্রেণী ছায়াপ্রকাশ ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের অধ্যায় 5 আলোয়ের সম্পূর্ণ অনুশীলনী এই ভিডিওতে আলোচনা করে দেখাবো। প্রথম প্রশ্ন, বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য f ও বক্রতা ব্যাসার্ধ r এর মধ্যে সম্পর্ক কি? সঠিক উত্তর হবে অপশান বি, f = r ডিভাইড বাই 2। 2 নাম্বার, গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে অপশান সি, উত্তল দর্পণ। 3 নাম্বার প্রশ্ন, বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণের আপাতন কোণ 60 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণ হবে। সঠিক উত্তর অপশান সি, 15 ডিগ্রি। 4 নাম্বার প্রশ্ন, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে। সঠিক উত্তর হবে অপশান সি, কম্পাঙ্ক। 5, কাঁচ ফলকের মধ্যে কোন বর্ণের আলোর বেগ সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশান এ, লাল, এবং আলোর বেগ সর্বনিম্ন সেটা হলো বেগুনি। 6 নাম্বার প্রশ্ন, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো। সঠিক উত্তর অপশান সি, বেগুনি, এবং কম সেটা হলো অপশান এ, লাল। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির কিরূপ প্রতিফলন হয়? এই উত্তরটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি, দেখে নাও। উত্তর লিখবে, দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়। উত্তর হবে দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়। 2 নাম্বার প্রশ্ন, অবতল দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়? সঠিক উত্তর হবে কম দূরত্বে রাখলে। 3 নাম্বার, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল দর্পণ। 4 নাম্বার প্রশ্ন, প্রিজমের ভূমির সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিসরণের পর ভূমির দিকে না প্রান্তের দিকে বাঁকে? উত্তর হবে প্রতিসরণের পর ভূমির দিকে বেঁকে যায়। 5 নাম্বার প্রশ্ন, পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? উত্তর পেজ নাম্বার 47। উত্তর লিখবে, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হল প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো রকম চ্যুতি হয় না। এইটুখানে লিখবে উত্তর। 6 নাম্বার প্রশ্ন আছে, লেন্সের গৌণ ফোকাস কি কোনো নির্দিষ্ট বিন্দু? উত্তর লিখবে হ্যাঁ। 7 নাম্বার প্রশ্ন, সুস্থ চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত? উত্তর লিখবে অসীমে অবস্থিত। 8 নাম্বার প্রশ্ন, কোনো মাধ্যমের বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? উত্তর রয়েছে পেজ নাম্বার 58-এ। দেখো, প্রদত্ত মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং আমরা জানি শূন্যস্থানে আলোর বেগ, এটাকে ধরছে সি,
ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সূত্রটা এটা হবে c/v। তাহলে 3 ইন্টু 10⁸ আর 2 ইন্টু 10⁸, তাহলে এই দুটো কেটে যাবে, পড়ে থাকবে 3/2। তাহলে 2 দিয়ে আমরা যদি 3 কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো 1.5। এটাই হবে উত্তর। 9 নম্বর প্রশ্ন, আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ আমি নিচে লিখে দিচ্ছি, উত্তরটা লিখবে আকাশের রামধনু। আকাশে রামধনু। 10 নম্বর প্রশ্ন, কোন ধরনের লেন্স দিয়ে হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? উত্তর লিখবে অবতল। লেন্স যুক্ত চশমা। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো 1 দাগে। লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা হলো, উত্তর লিখবে 2টি। 2 নাম্বার, কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক ড্যাশের থেকে কম হতে পারে না। উত্তর হবে 1 এর থেকে কম হতে পারে না। এর উত্তরটা ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব, তোমরা সেখান থেকে একবার অন্তত দেখে নিও। 3 নাম্বার, দিনের বেলায় চাঁদের আকাশের রং কেমন দেখায়? উত্তর লিখবে কালো। 4 নাম্বার, ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লিখবে উত্তল। তার পরের প্রশ্ন আছে, সত্য ও মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, কাঁচের স্ল্যাবে রশ্মির প্রতিসরণে কোনো চ্যুতি ঘটে না। উত্তরটা হবে সত্য। 2 নাম্বার প্রশ্ন, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। উত্তর হবে সত্য। 3 নাম্বার প্রশ্ন, বায়ু মাধ্যমে অবতল লেন্স হলো অভিসারী লেন্স। না, এর উত্তর হবে মিথ্যা। সঠিক উত্তরটা আমি নিচে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, উত্তর লিখবে অপসারী। 4 নাম্বার, বেগুনি বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক। উত্তর হবে সত্য। আমি আবার বলছি, প্রথমটা হবে সত্য, দ্বিতীয়টা হবে সত্য, তৃতীয় মিথ্যা এবং চতুর্থ হবে সত্য। তৃতীয় যে উত্তরটা মিথ্যা, তার সঠিক উত্তর এখানে হবে অপসারী লেন্স। এরপর বিভাগ গ এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও প্রধান অক্ষ কাকে বলে? উত্তর পেজ নাম্বার, দেখো 35 নম্বর পেজে উত্তর দেওয়া আছে বক্রতা কেন্দ্র। তোমরা লিখবে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়। তোমরা এক্ষেত্রে এই যে ছবিটা আছে, এই এ আর বি, এই ছবিটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। পরের যে পাঠের উত্তর সেটি হলো পেজ নাম্বার 36-এ রয়েছে। দেখো, কোন গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরল রেখাকে প্রধান অক্ষ বলা হয়। তাহলে দুটো উত্তর, একটা রয়েছে পেজ নাম্বার 35 আর একটি রয়েছে পেজ নাম্বার 36-এ। পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো? চিত্র সহ ব্যাখ্যা করো। এর উত্তর রয়েছে পেজ নাম্বার 39-এ রয়েছে এর উত্তরটা। দেখো তোমরা কতটা লিখবে। এই ছবিটা আগে আঁকবে, তারপর লিখবে এবি ও সিডি দর্পণের মেরুর খুব নিকটবর্তী অংশে আপতিত হয়েছে রশ্মি দুটি যথাক্রমে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এবং প্রধান অক্ষের সঙ্গে নতি খুব কম। এই রশ্মিগুলোকে উপাক্ষীয় রশ্মি বলা হয়। এই ছবিটা কিন্তু আঁকবে, তারপরে এখান থেকে এতটা লিখবে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব কি? পেজ নাম্বার 36-এ রয়েছে। দেখো উত্তরটা তোমরা লিখবে
আগে ছবিগুলো আঁকতে হবে, তারপর তোমরা লিখবে। অবতল দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষযুক্ত কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুটিকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। এখান থেকে এইটুখানি লিখবে একটা উত্তর, এবং পরের পৃষ্ঠা 37 নম্বর পৃষ্ঠাতে আছে উত্তর। দেখো, কোনো গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বই হলো ফোকাস দূরত্ব। তোমরা এখান থেকে এইটুখানি উত্তরটা লিখে নেবে। পরের প্রশ্ন 4 নাম্বার, অবতল ও উত্তল দর্পণের একটি করে ব্যবহার লেখো। উত্তর রয়েছে পেজ নাম্বার 41-এ রয়েছে উত্তর। দেখো, উত্তল দর্পণ আর অবতল দর্পণ এখানে অনেকগুলি করে দেওয়া রয়েছে। দেখো, যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে মোটর, সাইকেল, বাস, লরি ইত্যাদিতে গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এটা হবে 1 নাম্বার। তারপর তোমরা লিখবে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এটা 2 নাম্বার। এবং অবতল দর্পণের ক্ষেত্রে লিখবে টর্চ, সার্চ লাইট বা গাড়ির হেডলাইট পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার করা হয়, যা অবতল দর্পণ হিসেবে কাজ করে, এটা 1 নাম্বার লিখতে পারো। 2 নাম্বার তোমরা লিখবে যে দন্ত চিকিৎসার অবতল দর্পণ ব্যবহার করা হয়, এবং 3 নাম্বার দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে 2টো উদাহরণ দেওয়া আছে এবং এখানে 3টে। তোমরা এটা পড়ে তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন 5 নাম্বার, আলোক রশ্মির লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। উত্তর রয়েছে পেজ নাম্বার 42-তে রয়েছে উত্তর। দেখো, এই ছবিটা কিন্তু আঁকতেই হবে, তারপর লিখবে আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করলে, এতটা লিখবে। তারপর এইটা কেটে দেবে। কেটে দেওয়ার পরে এটাও আর লেখার দরকার নেই, বা লিখতে পারো চিত্র থেকে পাওয়া যায় এখান থেকে এতটা, ডেল্টা ইকুয়াল টু I মাইনাস R, এতটুকুনি লিখবে। ছবিটা অবশ্যই আঁকবে, তারপর কিন্তু লিখবে। পরের প্রশ্ন 6 নাম্বার, উত্তর লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন ব্যাখ্যা করো। উত্তর পেজ নাম্বার 50-এর মধ্যে রয়েছে উত্তরটা। দেখো, তোমরা লিখবে উত্তর লেন্স দ্বারা বস্তুর সমশীর্ষ বিবর্ধিত অসৎ বিম্ব পেতে গেলে O1 O2 বস্তুকে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে অর্থাৎ O ও F1 এর মধ্যে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখতে হবে। এক্ষেত্রে চিত্রটা তোমরা আঁকবে, এঁকে এখানে এতটা লিখবে। এখানে যেহেতু দেখো দেওয়া আছে সমশীর্ষ বিবর্ধিত, তো এই দুটো যদি তোমরা লেখো তাও কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা এখান থেকে এই উত্তর লেন্স থেকে এতটুকুনি উত্তর লিখে দেবে। পরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন হলো চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু বলতে কি বোঝো। উত্তর লিখবে পেজ নাম্বার 53 এর মধ্যে রয়েছে উত্তর। দেখো, কষ্ট না করে চোখ থেকে সর্বাপেক্ষা দূরের যে বিন্দুতে একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় তাকে চোখের দূরবিন্দু বলা হয়, এইটুখানি তোমরা লিখবে। এরপর যেটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, লিখবে সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দু অসীমে অবস্থিত। এটা কিন্তু আমরা অলরেডি শর্ট কোয়েশ্চেনে করেছি, সেক্ষেত্রে তোমরা এটাও কিন্তু পড়ে রাখবে। পরের যে নেক্সট পার্ট, তার উত্তর রয়েছে 54 পেজে। দেখো, লিখবে কষ্ট না করে চোখ সর্বাপেক্ষা নিকটতম যে বিন্দু পর্যন্ত একটি বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় তাকে চোখের নিকট বিন্দু বলা হয়, এটুখানি লিখবে উত্তর। তার সাথে সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব প্রায় 25 সেন্টিমিটার। তোমরা কিন্তু এটাও ভালো করে পড়ে রাখবে। তাহলে দুটো উত্তর, একটা রয়েছে 53 এবং আরেকটি রয়েছে 54 পেজে। পরের প্রশ্ন 9 নাম্বার, আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো। উত্তর রয়েছে পেজ নাম্বার এখানে 7-এর দাগের উত্তরটা আমি লিখেছি, এবার আমি 8 দেখাবো। অতি বেগুনি রশ্মির ব্যবহার ও ক্ষতিকর প্রভাব লেখো। উত্তর রয়েছে পেজ নাম্বার 58 এর মধ্যে। দেখো, এখানে লেখা আছে অতি বেগুনি রশ্মি, তাহলে এখানে ব্যবহার এবং ক্ষতিকর প্রভাব দেওয়া আছে। এর মধ্যে তোমরা সবগুলো ইম্পর্টেন্ট লিখবে। অতি বেগুনি রশ্মি জীবাণুনাশক কাজে ব্যবহৃত হয় এবং ত্বকের কিছু সংক্রমণ যেমন সোরিয়াসিস চিকিৎসায় ব্যবহৃত হয়, এখান থেকে এই দুটো লিখবে। এক্স রশ্মি কি কাজে লাগে, হাত ভেঙে গেলে বা দাঁতের ভিতরের গঠন জানার জন্য লিখবে।
আর ওয়াই রশ্মি বা গামা রশ্মি লিখবে রেডিওথেরাপি ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য। এই তিনটে, এখান থেকে দুটো, এখান থেকে একটা এবং এখান থেকে একটা ব্যবহার লিখে দেবে। ক্ষতিকর প্রভাব লিখবে, দেখো অতিবেগুনি রশ্মি পরিমাণ বেশি হলে অন্ধত্ব বা ত্বকের ক্যান্সার হতে পারে। এক্স রশ্মির ক্ষেত্রে জীবিত কোষের উপর আপতিত হলে কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং গামা রশ্মি জীবিত কোষকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। তাহলে উত্তর রয়েছে 58-এ, তোমরা দেখে এখান থেকে লিখে নিও। আমি এখানে এই দুটো দাগ দিয়ে দিলাম। ক্ষতিকর প্রভাবগুলো ভালো করে পড়ো। পরের প্রশ্ন 9 নাম্বার, আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? উত্তর রয়েছে পেজ নাম্বার 58 নম্বর পেজেই রয়েছে উত্তর। দেখো তোমরা লিখবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট কোনো ধূলিকণা বা গ্যাসের অণুর ওপর আলোকরশ্মি আপতিত হলে ওই কণা আলোক তরঙ্গ থেকে শক্তি শোষণ করে ও ওই শক্তিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গে চারদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলা হয়। তাহলে এখান থেকে তোমরা এতটুকুনি লিখবে উত্তর। পরের প্রশ্ন 10 নাম্বার, দেখো আছে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? উত্তর লিখবে পেজ নাম্বার, দেখো 58-এর মধ্যেই রয়েছে উত্তর। লিখবে দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ আলোর বিক্ষেপণ। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট কোনো ধূলিকণা বা গ্যাসের অণুর ওপর আলোক রশ্মি আপতিত হলে ওই কণা আলোক তরঙ্গ থেকে শক্তি শোষণ করে ও ওই শক্তিকে একই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গে চারদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে। বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ কম ও কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ বেশি হয়। বৈজ্ঞানিক লর্ড র্যালে প্রমাণ করেন যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্য এর চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা। সূর্যরশ্মি ভূপৃষ্ঠে আসার আগে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়। বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা গ্যাসের অণু সূর্যালোকে বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে লাল আলোর বিক্ষেপণ কম হয়, কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় বেশি বিক্ষেপণ হয়, ফলে চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল বলে আমরা আকাশকে নীল দেখি। তাহলে এইখান থেকে এতটুকুনি লিখতে হবে, উত্তরটা তোমরা দেখে লিখবে। পরের প্রশ্ন দেখো 11 নাম্বার রয়েছে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? এই উত্তরটাও রয়েছে পেজ নাম্বার 58-এ। দেখো তোমরা লিখবে, এতটা তো আমি পড়ে শোনালাম, তোমরা এখান থেকে লিখবে এইটুকু। এবারে এই যে দিনের বেলায় আমি বলে দিচ্ছি, দিনের বেলা থেকে ফার্স্টে লিখবে এত দূর লিখবে, তারপর লিখবে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় সূর্য দিগন্ত থাকে বলে সূর্য রশ্মিকে অনেকটা পথ অতিক্রম করতে হয়। একই সময় বা এই সময় কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলি লাল বর্ণের তুলনায় বেশি বিক্ষিপ্ত হয়, তাই কেবলমাত্র লাল আলো আমাদের চোখে পৌঁছায় এবং আমরা সূর্যকে লাল দেখি। তাহলে উত্তর তোমরা লিখবে এই দিনের বেলায় থেকে এই যে চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক এত অবধি লেখার পর সূর্যাস্ত থেকে লিখবে এত দূর। পরের প্রশ্ন 12 নাম্বার, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয় এবং কেন? উত্তর রয়েছে পেজ নাম্বার 41 পেজে রয়েছে উত্তর। দেখো আমি পড়ে শোনাচ্ছি, তোমরা লিখবে গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার করা হয় যা অবতল দর্পণ হিসেবে কাজ করে। এই সব লাইটের বাতি দর্পণের ফোকাসে রাখা হয়, ফলে বাতি থেকে নির্গত আলোক রশ্মি অবতল প্রতিফলকে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। এই জন্য অনেক দূর পর্যন্ত দেখা যায়। এতে গাড়ি চালকের খুব সুবিধা হয়। তাহলে আমরা উত্তর লিখব অবতল দর্পণ ব্যবহার করা হয়, এটা ফার্স্ট উত্তর। তারপর আমরা লিখব এই গাড়ির থেকে এই সুবিধা হয় অবধি, থার্ড ব্র্যাকেট আমি করে দিয়েছি, তাহলে তোমরা উত্তরটা বুঝে লিখে নেবে। বিভাগ ঘ এর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলি আলোচনার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আরও অধ্যায়ের অনুশীলনী পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। দেখো 1 নাম্বার বলেছে একটি দর্পণের ক্ষেত্রে দেখাও যে F = R/2।
একটি অবতল দর্পণের ক্ষেত্রে দেখাতে বলেছে। উত্তর রয়েছে পেজ নাম্বার 39 মধ্যে রয়েছে। দেখো উত্তরটা তোমরা লিখবে ফোকাস দূরত্ব। এখানে আগে এই যে ছবিটা কিন্তু তোমাদের আঁকতে হবে, তারপর লিখবে ফোকাস দূরত্ব PF = F ও বক্রতা ব্যাসার্ধ PC = R। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে AB আলোকরশ্মি B বিন্দুতে দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর ফোকাসের মধ্যে দিয়ে যায়। এরপর C আর B, এই যে দেখো C আর B যুক্ত করা হলো। CB হলো B বিন্দুতে দর্পণের উপর অভিলম্ব। তাহলে তোমরা এখান থেকে উত্তরটা এতটা লিখে নেবে। এটা ভালো করে একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা পারবে। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা বিবর্ধিত অসৎবিম্ব গঠন ব্যাখ্যা করো। উত্তর রয়েছে পেজ নাম্বার 40 মধ্যে রয়েছে। দেখো উত্তর লিখবে এই যে অবতল দর্পণ। তার আগে বলি এই ছবিটা কিন্তু আঁকতে হবে, তারপরে কিন্তু তোমরা লিখবে। দেখো অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব পেতে গেলে ও বস্তুকে অবশ্যই ফোকাস কম দূরত্বে রাখতে হবে। তারপরে এই যে ছবি, এটা লিখবে না 5.18 লিখবে না, কারণ তোমরা তো ছবিটা আঁকছো। তারপর লিখবে চিত্রে বিস্তৃত বস্তু। তোমরা এখান থেকে এত দূর লিখে নেবে উত্তরটা। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, দেখো রেখাচিত্রের সাহায্যে উত্তর লেন্স দ্বারা বিবর্ধিত ও খর্বকায় সদ্বিম্ব বিবর্ধিত অসৎবিম্ব গঠন ব্যাখ্যা করো। উত্তর আছে পেজ নাম্বার 49 রয়েছে। দেখো উত্তরটা তোমরা লিখবে ফার্স্টের যে পার্টটা, তোমরা এখান থেকে উত্তর লেন্স দ্বারা কোনো বস্তুর এখান থেকে এত দূর লিখবে। তারপরের পেজে চলে পেজ নাম্বার 50 মধ্যে এখান থেকে তোমরা এ অবধি লিখবে। তাহলে প্রথমে ওইটুখানি, তারপরে এখান থেকে এইটুখানি লিখবে। এক্ষেত্রে ছবিগুলো আঁকা কিন্তু খুবই জরুরি, ছবি না আঁকলে তোমরা কিন্তু নাম্বার পাবে না। পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, দেখো মায়োপিক রোগী কি চশমা ব্যবহার করেন এবং কেন? এই যে মায়োপিক, এদেরকে বলা হয় হ্রস্ব দৃষ্টিযুক্ত। তো মায়োপিক বা মায়োপিয়া হবে, যাই হোক। উত্তরটা দেখো 54 পেজে লেখা আছে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া। মায়োপিয়া আর মায়োপিক একই, যদিও দেখো এখানে তোমরা উত্তরটাই লিখবে। প্রতিকার এখান থেকে লিখবে যে মায়োপিয়াদের ক্ষেত্রে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, এটা প্রথম উত্তর লিখবে। দ্বিতীয় লিখবে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর করা যায়। অবতল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এমন হবে যাতে দূরবর্তী কোনো বস্তু থেকে আগত সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর মনে হবে এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এফ বিন্দুটি দূর বিন্দু হওয়ার অক্ষি লেন্সে প্রতিসরণের পর প্রতিবিম্বটি রেটিনায় গঠিত হবে। তাহলে এইটুখানি লিখবে উত্তর। এক্ষেত্রে ছবিটা যদি পারো তাহলে তোমরা এঁকে দেবে, যদি বেশি মার্কসের পড়ে তাহলে। 5 নম্বরের প্রশ্ন, দেখো স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো। প্রথমে তোমরা লিখবে স্নেলের সূত্র অনুযায়ী sin I = sin R, sin R = sin, তারপরে তোমরা ধ্রুবকগুলো লিখবে I = আপাতন কোণ এবং R = প্রতিসরণ কোণ। যেহেতু আপতন কোণ I সমস্ত আলোর বর্ণের ক্ষেত্রেই একই, তারপর তোমরা লিখবে এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে। এই প্রতিসারাঙ্কের মান আপতিত রশ্মির বর্ণের উপর এবং প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে। এখন শূন্য বা বায়ু মাধ্যমে প্রতিটি বর্ণের আলোর বেগ সমান হলেও কোনো আলোকীয় মাধ্যমের ভিন্ন বর্ণের আলোর বেগ ভিন্ন হয়। দৃশ্যমান আলোর ক্ষেত্রে বেগুনি আলোর জন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক সর্বোচ্চ ও লাল আলোর জন্য সর্বনিম্ন হয়। প্রতিসারকের এই পরিবর্তনের জন্য প্রতিসরণের ফলে ভিন্ন বর্ণের আলো ভিন্ন কোণে বেঁকে যায়। এই আপতন কোণের জন্য সাদা আলোর মধ্যে উপস্থিত বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরণ বিভিন্ন হয়, এই কারণে সাদা আলো বিচ্ছুরিত হয়। তাহলে তোমরা এইটুখানি প্রথমে উত্তরটা দেখো লিখবে। তারপর আমি বই থেকে দেখাচ্ছি। আমি যেটুকুই দেখালাম সেটা সাদা আলোর জন্য, এবং বই থেকে শুধুমাত্র লাল আর বেগুনি দেওয়া রয়েছে। তো সেখান থেকে উত্তরটা দেখো পেজ নাম্বার 56 রয়েছে উত্তর। দেখো এখানে লাল আর বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে দেওয়া রয়েছে, তোমরা এত দূর লিখবে, আমি ব্র্যাকেট করে দিয়েছি। আর আমি যেটা দেখালাম সেটা সাদা বর্ণের আলোর ক্ষেত্রে। তো যেটা দেবে তোমরা পাট পাট করে উত্তরগুলো বুঝে লিখে নেবে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখানোর আগে
তোমরা অনেক বন্ধু আছো যারা আমাদের ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না বা সাবস্ক্রাইব করছো না, তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরের প্রশ্ন দেখো, প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। মানে এটার যে উদাহরণ সেটা তোমাকে প্রমাণ করতে বলেছে। উত্তর রয়েছে পেজ নাম্বার 45 মধ্যে রয়েছে উত্তরটা। দেখো উত্তরটা অনেকটা বড়, তোমরা একটু বুঝে শুনে লেখো, আমি আন্ডারলাইন তো করে দিয়েছি। দেখো তোমরা এখান থেকে লিখবে আমরা প্রিজমের প্রধান ছেদ বরাবর, এখান থেকে উত্তর লিখবে এতটা। লেখার হয়ে গেলে পরের পেজ 46 মধ্যেও এতটা তোমাদের লিখতে হবে। মোট দুটো পেজ মিলিয়ে আছে উত্তরটা। 45 পেজে ঠিক এতটা, তারপর 46 পেজে এতটা। সম্পূর্ণ অনুশীলনটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।